শুভ সকাল প্রিয় দর্শক, আমন্ত্রণ বাংলা মিশনের প্রতিদিনের আয়োজন ফ্রন্ট পেজে। মূলত সংবাদপত্র এবং সংবাদ মাধ্যমের শীর্ষে সংবাদ নিয়ে আমাদের বিশ্লেষণধর্মী এই অনুষ্ঠান। আপনাদের সাথে আছে আমি বেনজির আহমেদ। অনুষ্ঠানে আজকে অতিথি হিসেবে আছেন সুলতান মাহমুদ, ডেপুটি এডিটর, দৈনিক আমার দেশ। সুলতান ভাই, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। দর্শক, মূল অনুষ্ঠানে যাবার আগে আমরা দেখে নিব আজকের বিভিন্ন পত্রিকার প্রধান প্রধান শিরোনাম। দৈনিক প্রথম আলো, জুলাই সনদ হবে নতুন রাজনৈতিক সমঝোতার দলিল। দৈনিক যুগান্তর, রাকসু নির্বাচনকাল জয় পরাজয় ভূমিকা রাখবে 5 ফ্যাক্টর। 36 বছর পর চাকসুতে ভোট যুদ্ধ। দৈনিক কালের কণ্ঠ, জুলাই সনদের চূড়ান্ত অনুলিপি পাঠানো হয়েছে দলগুলোকে। দৈনিক বাংলাদেশ প্রতিদিন, পুড়ে অঙ্গার 16 প্রাণ, চূড়ান্ত জুলাই সনদ দলগুলোর হাতে। দৈনিক আমার দেশ, মেজর জেনারেল কবিরের পলায়ন কাহিনী, কলকাতায় একই ডেরায় পলাতক 2 জেনারেল। রূপনগরে ভয়াবহ আগুনে 16 জনের মৃত্যু। দৈনিক কালের কণ্ঠ, জুলাই সনদের বাইরে নিবন্ধিত 30 রাজনৈতিক দল। দৈনিক সমকাল, রূপনগরে আগুনে অঙ্গার 16 জন, অসন্তোষ ও আন্দোলনে শিক্ষাখাত বিপর্যস্ত। দৈনিক ইনকিলাব, উপদেষ্টাদের প্রতি এনসিপি জামায়াতের সতর্ক বার্তা কি প্রকাশ করতে চায়। দ্য ডেইলি স্টার, টক্সিস ব্লেজ এট ওয়ারহাউস, আরএমজি ইউনিট ক্লেম 16 লাইভস। যেমনটি দেখছিলেন সুলতান ভাই, অনুষ্ঠানে আমরা দেখছি দীর্ঘ 35 বছর পর অচলায়তন কাটছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে। সকাল 9টায় ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল 4টা পর্যন্ত। আপনার বিপি পদে 24 জন এবং জিএস পদে 22 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। পুরো ক্যাম্পাস জুড়ে উৎসবের আমেজ, নিরাপত্তা ব্যবস্থার চাদরে ঢাকা দেওয়া হয়েছে। তাই আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর মধ্যে নির্বাচন হয়ে গেছে। আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কালকে রাজশাহী বিশ্ববিদ্যালয়। কি ভাবছেন? ধন্যবাদ। দেখেন, নির্বাচন হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া। এই আপনি শুরুতেই বলছিলেন যে 35 বছর পর নির্বাচন হচ্ছে, এটি দীর্ঘকাঙ্ক্ষিত এই নির্বাচন। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলেন, পুরনো বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এই দুটি বিশ্ববিদ্যালয়ে কিন্তু ছাত্র সংগঠন সবসময় অন্যান্য কখনো কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়েও রাজশাহী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিন্তু সুসংগঠিত ছিল দাবি আদায়ের ক্ষেত্রে বা ন্যায্য অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে বা শিক্ষার পরিবেশ বজায় রাখবার যে আন্দোলন সেগুলোর ক্ষেত্রে। আমরা দেখলাম যে 90-এর পরে আর নির্বাচন হয়নি নানান প্রেক্ষাপটে। তো সেই বিবেচনায় এবার যে নির্বাচন শুরু হয়েছে, জাতীয় নির্বাচনের আগে এ ধরনের নির্বাচন কিন্তু খুব গুরুত্ব বহন করে। আমি বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর যে বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন হয়েছে তা কিন্তু সারা দেশে একটি নাড়া দিয়েছে যে নির্বাচন কিভাবে হতে পারে। যদিও ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভোট গণনা নিয়ে নানান আলাপ আলোচনা, নানান ডালপালা মেলেছে, কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কিন্তু এখানে একটি আগে থেকেই একটি সতর্ক অবস্থান রাখা হয়েছে। সেটি হলো সবাই মিলে সম্মিলিতভাবে কিন্তু সিদ্ধান্ত নিয়েছে যে ওএমআর গণনার মধ্য দিয়ে বা ওএমআর পদ্ধতি যেটি সেটির মধ্য দিয়ে নির্বাচন বা ভোট গণনা হবে। তো সেখানে কাদা ছোড়াছুড়ি করবার, ভোট গণনার পরে আর এটি করবার সুযোগ নাই, কারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন বা নির্বাচন কমিশন এই জায়গাটিতে আগেই সুরাহা করে নিয়েছে। এবং দেখবেন যে নির্বাচনের যে প্রচারণা সেখানটাতেও খুব বড় ধরনের কোনো বিশৃঙ্খলা, বৈপরীত্য, মারামারি, কাটাকাটি এরকম কোনো কিছু অতীতে যা দেখেছি আমরা, আমাদের শিক্ষাকালে আমরা যেটা দেখেছি সেটি কিন্তু এখন দৃশ্যমান না। কারণ শিক্ষার্থীদের মধ্যে কিন্তু ব্যাপক সচেতনতা তৈরি হয়েছে। এবং এই যে দেখবেন যে প্যানেলের বাইরে অনেকে এককভাবে স্বতন্ত্র প্রার্থী হয়েছে, যেটি আগে খুব কল্পনা করাই দুরূহ ছিল যে দলের বাইরে কিভাবে যায়। তো সেই জায়গা থেকে একটি নতুন মাত্রা যুক্ত হয়েছে। 5 শতাধিক প্রার্থী কিন্তু আপনি দেখবেন অংশ নিচ্ছে হল এবং ছাত্র সংসদ মিলে। তো সেই জায়গায় এই যে প্রক্রিয়া বা যে পদ্ধতি বা যে পথ চলা শুরু হয়েছে, এটি দিয়ে কিন্তু এখান থেকে জাতীয় নির্বাচনের একটি বড় ধরনের
পথরেখা তৈরি করে দেবে আমি মনে করি এই কারণে যে দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হওয়ার পর জাতীয় রাজনীতিতে কিন্তু যে আমি আগেই বললাম যে প্রভাবটা পড়েছে একেবারে প্রান্তিক জনগোষ্ঠী পর্যন্ত, যারা ভোট নিয়ে এতদিন ভাবেনি। এবং আপনি নিশ্চয়ই খেয়াল করবেন যে গত 15-16 বছরে মানুষের ভেতর থেকে ভোট দেবার যে মানসিকতা, ভোট কেন্দ্রে যেতে লাগবে, ভোট বলে কিছু আছে, সেই আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা কিন্তু একেবারে হারিয়ে গিয়েছিল। এবং সেই জায়গায় একটি ওয়ার্ম আপ আপনি বলতে পারেন যে এই জায়গা থেকে শুরু হলো বিশ্ববিদ্যালয়গুলো থেকে। তো এখানটাতে যে নিরাপত্তা ব্যবস্থার কথা বলেছে এবং নির্বাচন কমিশন যতগুলো সমালোচনার দ্বার থাকে সাধারণত সেই পদগুলো আগেই বন্ধ করে নিয়েছে। এরপরও হয়তো বা হবে, কিন্তু তাদের সচেতনতা কিন্তু আসলে লক্ষণীয়। এখন আজকে সকালেই যেটি শুনলাম যে 9টা থেকে ভোট শুরু হয়েছে এবং দীর্ঘ লাইন এবং একটা উৎসব মুখর পরিবেশ। আমরা আগে দেখেছি যে নির্বাচনের আগে, ভোটের আগে হলে হলে গিয়ে একরকম থ্রেড দেওয়া হতো, সেই সংস্কৃতি কিন্তু এখন আর নাই। সোশ্যাল মিডিয়াতে কে যে যার মতো করে প্রচার চালাচ্ছে। এরই মধ্যে গতকালকে দেখলাম যে ছাত্রদলের যে প্যানেল, সেখানটাতে সাধারণ সম্পাদকের পক্ষে একে একে 4 জন সমর্থন জুগিয়েছে। এটি আরেকটি বড় জায়গা যে নিজেদের মধ্যে যে সমঝোতার যে জায়গা, রাজনীতিতে সমঝোতাটা বড় নিয়ামক। কারণ সমঝোতা না হলে যে যার গো ধরে বসে থাকলে, যেটি আমরা জাতীয় রাজনীতির ক্ষেত্রে এখনও আমরা দেখছি। তো এই জায়গা থেকে আজকের যে চাকসু নির্বাচন হচ্ছে এবং কালকের যে রাকসু নির্বাচন, রাকসুতে অবশ্য ভোটের বেলাতে তারা কিন্তু হাতে ভোট গণনার বিষয়টিতেও আবার ওখানটাতে ভিন্নতা তৈরি হয়েছে। তারা সবাই মিলে হাতে ভোট গণনার ব্যাপার, যেটা প্রচলিত ভোট গণনার পদ্ধতি, সেই পদ্ধতিতে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। এবং নির্বাচন কমিশনার সেখানে বলে রেখেছে যে হাতে ভোট গণনা হলে কমপক্ষে 15 ঘন্টা, এবং আমি তো মনে করি 24 ঘন্টার আগে এই রেজাল্ট পাওয়াটা দুরূহ হবে। তো এই যে প্রস্তুতিগুলো এবং এই যে কাদা ছোড়াছুড়ির বাইরে একটি নির্বাচনী যে পথরেখা তৈরি হচ্ছে, এটি অনুকরণ করবার, অনেকে বলা হয় সিনিয়রদের দেখে জুনিয়ররা শেখে, কিন্তু আমি বলবো যে এই জুনিয়রদের দেখে যারা সিনিয়র রাজনীতিতে আছেন তারা যেন এখান থেকে কিছুটা হলেও নেন। এবং এই যে সমঝোতার যে রাজনীতি, সমঝোতা কেন? গণতন্ত্রের স্বার্থে, ভোটের স্বার্থে, অধিকারের স্বার্থে। তো সেই জায়গায় যদি আমরা সবাই অধিকারের কথাই বলি, তাহলে সমঝোতা নয় কেন? যেখানটাতে জনগণের বা যেখানে শিক্ষার্থীদের সুযোগ সুবিধার ব্যাপার, সেই জায়গাগুলোতে সবাই যদি ঐক্যবদ্ধ হয়, সেজন্যই তো এই নির্বাচন করা হচ্ছে। মূলত দাবি আদায়ের প্ল্যাটফর্ম এই সংগঠনগুলো, এবং পরিবেশ নিশ্চিত করবার যে উদ্যোগ, সেটি তো এখান থেকে আসবে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখতে পাচ্ছি যে নির্বাচিত যে সংসদ, তারা দায়িত্ব নেবার পর কোথায় কোথায় গিয়ে হাত দিচ্ছে, যেটি ইতোপূর্বে ভাবাই যেত না। একবার ক্যান্টিন থেকে শুরু করে কোথায় ফ্যান লাগবে, কোথায় এসি লাগবে, ক্যান্টিনে কে কীভাবে খাচ্ছে, কিভাবে রান্না হচ্ছে, কারা দায়িত্ব পাচ্ছে, কতটা দিচ্ছে, প্রত্যেকটি জায়গায় কিন্তু, এবং একেবারে পরিবেশ, ভেতরকার চলাফেরার পরিবেশ থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় কিন্তু আমরা কিছু নতুন উদ্যোগ দেখতে পাচ্ছি। তো প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে যদি এই পরিবেশ, বিশেষ করে শিক্ষার্থীদের সুযোগ সুবিধার জায়গাটি নিশ্চিত করা যায়, তাহলে এই যে ক্যাম্পাস বিমুখতা যেটি তৈরি হয়েছিল বা ভোট বিমুখতা যেটা তৈরি হয়েছিল, সেটি আবার ফিরে আসবে। এবং উৎসব মুখর পরিবেশ শিক্ষাঙ্গনে যদি থাকে, এবং শিক্ষার্থীরা তখন আসলে ক্যাম্পাসে যাওয়া এবং শিক্ষাঙ্গনে যাওয়া এবং নিরাপদে ক্যাম্পাসে তাদের শিক্ষা জীবন পার করবার যে চেষ্টা, সেটি আরও উৎসাহী হবে বলে আমি মনে করি। আপনার রাজনীতি যেই গণভোট এবং পিআর, এই দুটো ইস্যু নিয়ে কিন্তু আবার উত্তপ্ত হচ্ছে রাজনীতি। বিশেষ করে আপনার গতকালও জামাতের যে মানববন্ধন ছিল, জামায়াত সহ ইসলামী 7টি দলের 5 দফা দাবিতে, সেই দাবিগুলোর মধ্যে ছিল পিআর সহ এবং গণভোট, যেটা জামাতের পক্ষ থেকে জামাতের কেন্দ্রীয় নেতারা বলছেন যে জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট করতে হবে, এবং সেটা তারা বলছেন নভেম্বরে করতে হবে। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে নির্বাচনের সময়, অর্থাৎ জাতীয় নির্বাচনের সাথে গণভোটের আয়োজন করা যেতে পারে।
এনসিপিও কিন্তু জামায়াতের সাথে বলছে জুলাই সনদের আইনগত ভিত্তি ধরে আপনার আগেই, অর্থাৎ জাতীয় নির্বাচনের আগেই গণভোট। অর্থাৎ এই গণভোট ইস্যুতে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে, কি ভাবছেন? রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে কতখানি, তার চেয়ে বড় ব্যাপার হলো বিভেদটা বাড়ছে। যে ঐক্য তৈরি হয়েছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে, যে সব রাজনৈতিক দল হাতে গোনা কয়েকটি ফ্যাসিবাদের দোসররা বাদে গণতন্ত্রকামী যে রাজনৈতিক দলগুলো, তারা যে সবাই একত্রিত হয়েছিল ফ্যাসিবাদ বিতরণের জন্য বা বিতাড়নের জন্য, সেই জায়গা থেকে যে জুলাই আন্দোলন হলো, সফলতা হলো, অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো, এবং এই যে অ্যানোমলিগুলো, যে গণতন্ত্রের পথে যে বাধাগুলো তৈরি হয়েছিল, সেগুলোকে আবার সঠিক পথে ফিরিয়ে আনবার যে প্রচেষ্টা, সেই জন্যই ঐকমত্য কমিশন হলো, অনেকগুলো সংস্কার কমিশন হলো, এবং সংস্কার কমিশনগুলো যে প্রস্তাবগুলো দিল সেগুলোকে নিয়েই ঐকমত্য কমিশন হলো। এবং সেখানটাতে কিন্তু আমাদের সাধারণ নাগরিক হিসেবে, একজন সচেতন নাগরিক হিসেবে প্রত্যাশা ছিল যে সব রাজনৈতিক দলগুলো ছাড় দেবে, ছাড় দেওয়ার মানসিকতা তারা দেখাবে, এবং এই সমঝোতার যে প্রচেষ্টা, সেখানে প্রত্যেকের জায়গা থেকে এগিয়ে আসবে। আমি মনে করি যে অনেকটা পথ নানান আলোচনা সমালোচনা বা নানান বিবাদের মধ্য দিয়েও কিন্তু তারা একটি মোহনার কাছাকাছি এসে পৌঁছেছে। মোহনা এখন দেখা যাচ্ছে, আমরা যেটা বলে থাকি অর্থনীতির ভাষায়, যে টানেলের অপর প্রান্তে আলো বুদবুদ করে জ্বলছে, এখন সেই আলো কাছ পর্যন্ত পৌঁছানো, আমরা কিন্তু আলো দেখতে পাচ্ছি, কিন্তু সেই আলোর কাছ পর্যন্ত পৌঁছানোটা এখন একটি সংকট সামনে আবার নেমে এসছে। এই কারণে বলবো যে দেখেন, এই বাস্তবায়ন প্রক্রিয়া কিভাবে বাস্তবায়ন হবে সেটি কিন্তু ঐকমত্য কমিশন বলেছে। বাস্তবায়ন প্রক্রিয়াটা এই জুলাই সনদের অংশ নয়, কখন কিভাবে হবে। এবং এই গণভোটের ব্যাপারে যে ঐকমত্যের কথা আমরা বলে থাকি, গণভোট কখন এলো, জুলাই সনদ কীভাবে বাস্তবায়ন হবে সেটি গণভোট। তো যদি সেখানে সবাই একমতই হবে, তাহলে তো আর গণভোটের প্রয়োজন হতো না। সব দলের ভিতরে ঐকমত্য কিন্তু হয় নাই, না হওয়ার কারণে সবাই বলেছে, একটি পর্যায়ে এসে বলেছে আচ্ছা তাহলে ভোট হোক। ভোটটা কীভাবে হবে? গণভোট হবে। এখন প্রশ্ন হচ্ছে কখন হবে ভোটটা, সময়টা নির্ধারণ নিয়ে। জামাতের জায়গায় আছে, এনসিপি কিন্তু ফ্লাকচুয়েট করছে, একবার এই পাশে একবার ওই পাশে যাচ্ছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এনসিপির মতো নতুন দল একটি, তাদের পক্ষে আসলে অনেক সময় কে কোন দিক দিয়ে কিভাবে টান দেয়, এখানে স্বার্থ এবং ভাগাভাগি প্রাপ্তি প্রত্যাশার জায়গাটাও দৃশ্যমান হচ্ছে ক্রমাগতভাবে। তো কে কাকে, এনসিপিকে কে কতখানি বেশি দিচ্ছে, আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, সেই জায়গাটাও এখন দেখছি প্রায়োরিটি পাচ্ছে। তো এনসিপি নিজের জায়গায় ঠিক থাকতে পারছে না, এবং এটি নিয়ে এনসিপির মধ্যেও কিন্তু ব্যাপক বিরোধ তৈরি হয়েছে বলে আমরা জেনেছি। নিজেরাই এখন কঠিনতর মতভিন্নতায় তারা চলে গেছে। তো চূড়ান্তভাবে কি দাঁড়ায় সেটি দেখবার অপেক্ষায়। কিন্তু এই যে ভোটের কথা বলা হচ্ছে, গণভোট নির্বাচনের আগে, দেখেন এটি একটি মহাযজ্ঞ। আপনার সাধারণ নির্বাচন করবার জন্য যে আয়োজন করতে লাগবে, গণভোটের জন্যও কিন্তু সমান আয়োজন করতে লাগবে। কারণ সারা দেশে গণভোটের জন্য আবার বুথ, আবার প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার, এই সবগুলো ব্যবস্থাই কিন্তু নিরাপত্তা ব্যবস্থা থেকে জোরদার করা থেকে শুরু করে ব্যালট পেপার হানা যদি হয়, সেক্ষেত্রেও তো ব্যালট আপনাকে ছাপতে লাগবে। এবং এই ব্যালট বাক্স পৌঁছানো থেকে শুরু করে, গণনা থেকে শুরু করে প্রত্যেকটি প্রক্রিয়া শেষ করতে হবে। দেশের যে অর্থনৈতিক যে কাঠামো, সেখানে এত টাকা জাতীয় নির্বাচনের জন্য যে অ্যালোকেশন, প্রায় সমান কাছাকাছি টাকা কিন্তু এই গণভোটের জন্য লাগবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় নির্বাচন কমিশনের সক্ষমতা আছে কিনা? নির্বাচন কমিশনের সক্ষমতা আছে বলতে, দেখেন আরেকটি জায়গা হলো নির্বাচন কমিশন আইন যেটি আছে, গণপ্রতিনিধি আদেশ 1972 যেটি আছে, সেটি এ পর্যন্ত 18 বার সংশোধন হয়েছে, এই দফায় 19 বার হবে। এর কোথাও কিন্তু এই গণভোটের ব্যাপারে কিন্তু বলা নাই। তো সেখানটাতে সেই ক্ষমতাও কিন্তু নির্বাচন কমিশন আইনে আবার সংশোধন করে নির্বাচন কমিশনকে দিতে লাগবে। এখনো পর্যন্ত নির্বাচন কমিশন আইনে কোথাও এটি বলা নাই। তো সেখানটা তো আরেকটি বড় ধাক্কা কিন্তু আছে, আপনি মুখে বললেই এটি হচ্ছে না। আরেকটি হলো অর্থের সংশ্লিষ্টতা, আরেকটি আপনি সক্ষমতার কথা বলেছেন। আমি মনে করি যে নির্বাচন কমিশন অনেক আগে গঠন করা হয়েছে, এই সরকার দায়িত্ব নেবার পরপরই এই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, এবং নির্বাচনের জন্য যতগুলো উদ্যোগ নেবার দরকার
একেবারে আপনার কি বলে ভোটার তালিকা করা থেকে হালনাগাদ করা থেকে শুরু করে আপনার নির্বাচনী সীমা আসন সীমা যেটিকে আমরা বলে থাকি সেটি করা থেকে শুরু করে আইনি সংস্কার কোথায় কোথায় করতে লাগবে সেগুলো কিন্তু সবই একরকম চূড়ান্ত পর্যায়ে আছে। তো নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই। নির্বাচন কমিশন যে কোনো নির্বাচনই করতে পারে, কিন্তু নির্বাচন কমিশনকে কিন্তু এখন পর্যন্ত গণভোট করবার যে আইনি ভিত্তি সেটি এখনো পর্যন্ত দেয়া হয়নি, সেটি দিতে লাগবে। এখন আপনি প্রশ্ন আসেন কিসের ভিত্তিতে দেবে? এতদিন পর্যন্ত আমরা দেখেছি, এবং এই যে জুলাই সনদ বা ঐক্যমত্য কমিশন, এখানটাতে এতদিন পর্যন্ত কিন্তু আমরা জেনেছি সরকার দায়িত্ব নেবার আজও পর্যন্ত, গতকাল পর্যন্ত আমার নজরে আছে, এটি 106 অনুচ্ছেদ অনুযায়ী এই সরকার গঠন করা হয়েছে এবং একটি সাংবিধানিক সরকার, আইনি ভিত্তিতে আদালতের উচ্চ আদালতের ভার্ডিক্টের প্রেক্ষিতে এই সরকার গঠন করা হয়েছে। এবং সেটি জুলাই সনদে কিন্তু প্রথম দফা দ্বিতীয় দফা যে সংস্কার সে পর্যন্ত কিন্তু একই কথা ছিল। সর্বশেষ যে সংস্কার, চূড়ান্ত সংস্কারের যে এই যে কমিশনের যে জুলাই সনদ, সেটি যেগুলো রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে, গতকাল যে পাঠানো চূড়ান্ত অনুলিপি যেটি পাঠানো হয়েছে, সেখানটাতে কেবল এই ব্যত্যয় দেখতে পেলাম এবং সেখানটাতে বলা হচ্ছে এটি গণ অভ্যুত্থানের সরকার। এখন আর এই যে আইনি ভিত্তিতে এবং সাংবিধানিক সরকার সেটি না, জুলাই আন্দোলনের প্রেক্ষিতে ডক্টর ইউনূসের যে সরকার সেটা গণ অভ্যুত্থানের সরকার, এটি বলা হচ্ছে 106 অনুচ্ছেদ নয়, এবং এটি হলো শুধুমাত্র 7 অনুচ্ছেদে বলা হয়েছে যে পরিস্থিতির প্রেক্ষিতে যে সরকার তৈরি হয় সেই সরকারের কথা এখানটাতে বলা হচ্ছে। তো এই যে আমরা যে শুক্রবারে জুলাই সনদ স্বাক্ষর হওয়ার কথা, সেই স্বাক্ষর তাহলে কি রাজনৈতিক দলগুলি সবাই যদি করবে কি? আমি তো বলছি যে দেখেন এইখানটাতে কিন্তু একটি কঠিন আরেকটি বিতর্কের জায়গা তৈরি হলো, এবং এই সনদ প্রণয়ন করতে গিয়ে যে ঐকমত্য কমিশন এবং উপদেষ্টা পরিষদের কারো কারো বিরুদ্ধে পক্ষপাতের একটি অভিযোগ খুব স্পষ্ট হয়ে উঠেছে আমি যেটা দেখলাম। এবং যে রাজনৈতিক দলগুলো, একটি হচ্ছে যে সব নিবন্ধিত রাজনৈতিক দল এবং অনিবন্ধিত রাজনৈতিক দল, আমি নিবন্ধিত রাজনৈতিক দলের কথাও যদি বলি, সেই সব নিবন্ধিত রাজনৈতিক দলের কাছে কিন্তু দলকে ডাকা হয় নাই এই সংলাপে। সেখানে প্রথমে 33টি পরে 30টি দলকে ডাকা হয়েছে এবং এই 30টি দলের কাছে কিন্তু এই চূড়ান্ত যে অনুলিপি সেটি পাঠানো হয়েছে এবং তাদের প্রত্যেকের পক্ষ থেকে দুজনের ওই স্বাক্ষর সনদে স্বাক্ষর করবার জন্য দুজনের নাম পাঠানো হয়েছে। জাতীয় সংসদ ভবনের একটি বিশেষ জায়গায় সেটি দক্ষিণ প্লাজায় শুক্রবারে আয়োজন করবার জন্য প্রস্তুতিও নেওয়া হয়েছে। কিন্তু ইতিমধ্যেই যে কাদা ছোড়াছুড়ি নতুন করে শুরু হয়েছে 106 না 7 না 106 অনুচ্ছেদ অনুযায়ী, এবং এটির আপনার কনস্টিটিউয়েন্সি পাওয়ার আছে কি নাই এই সরকারের সেটি নিয়ে 106 অনুযায়ী কনস্টিটিউয়েন্সি পাওয়ার কিন্তু এই সরকারের নাই। আর সাথে যেটা বলা হয়েছে সেটি হলো এই সরকারের সেই পাওয়ারটা আছে। 106 যদি থাকে তাহলে সেটি সাংবিধানিক সরকার, আর শুধু 7 অনুচ্ছেদে যদি বলা, যেটি এখন বলা হচ্ছে, যেটি জুলাই সনদে আনা হয়েছে, জুলাই গণ অভ্যুত্থানের সরকার, সেখানটাতে কিন্তু তার এই কনস্টিটিউয়েন্সি পাওয়ার বা সংবিধান গঠন অনুযায়ী যে ঘোষণা দেবার যে ক্ষমতা সেটি কিন্তু এই সরকারের আছে বলে সাথে বলা হচ্ছে। এই বৈপরীত্য নিয়ে কিন্তু আর মতদ্বৈততা তৈরি হয়েছে এবং আপনি দেখবেন যে গতকাল রাত পর্যন্ত আমরা যেটা জেনেছি সেখানটাতে যারা নাম পাঠিয়েছে তারাও হয়তো শেষ পর্যন্ত এই 30টি দলের সবাই হয়তো নাও যেতে পারে এই স্বাক্ষর অনুষ্ঠানে, এমনটি তৈরি হয়েছে। তাহলে কিন্তু আরেকটি সংকট সামনে আছে, যদি সব দল সেখানটাতে না যায়। আপনি দেখবেন যে এই সনদের 84টি সংস্কার প্রস্তাব, এর মধ্যে 47টি 37টি ভাগ করা হয়েছে। 37টি এই সরকারের মেয়াদে, এই সরকারের আদেশে বা পরিপত্র যে সংগঠনগুলো তাদের মধ্য দিয়ে, যা আদেশ জারির মধ্য দিয়ে প্রতিপালন হবে, এবং 47টি যেটি, সেই 47টি কিন্তু সংবিধানের বাইরে, সাংবিধানিক সরকারের বাইরে সেই সংস্কারগুলো করা যাবে না। আবার 7টি নির্দেশনা রয়েছে, তার মধ্যে একেবারে শর্ত একরকম বলা চলে। তার মধ্যে বলা হয়েছে যে এই সরকারের বিরুদ্ধে একটি আদেশে বলা হয়েছে বা একটি শর্তে বলা হয়েছে, সেখানটাতে বলা হয়েছে এই যে জুলাই সনদ, এটি নিয়ে কেউ আদালতে
শরণাপন্ন হতে পারবে না, অভিযোগ করতে পারবে না, এটি একরকম একটি প্রশ্ন তোলা যাবে না। তো এরকম আরও কতগুলো বিষয় রয়েছে। তো এই যে 37টি এই সরকারি বাস্তবায়ন করবে, এর মধ্যে অনেকগুলোর আপনি দেখবেন যে 9টি ইস্যুতে নোট অফ ডিসেন্ট রয়েছে, এবং এই সংস্কারের যে জুলাই সনদ যেটি তৈরি করা হয়েছে তার মধ্যে একটি প্যারা ঢুকানো হয়েছে, এই যে নোট অফ ডিসেন্টের যে ইস্যুটি সেটিও সেখানটাতে অন্তর্ভুক্ত করা হয়েছে, যদিও এটি বিএনপি সহ বেশ কয়েকটি দলের এই দাবিটি ছিল যে নোট অফ ডিসেন্ট কোথায় কোথায় আছে সেটি কিন্তু অন্তর্ভুক্ত করতে লাগবে, সেটি করেছে। আমি বলবো যে অন্তর্বর্তীকালীন সরকারের ভেতর থেকে বা ঐকমত্য কমিশনের ভেতর থেকে তারা অনেক চেষ্টা করেছে একটি সমঝোতার জায়গায়, কিন্তু শেষমেশ এসে কোনো কোনো উপদেষ্টা এবং ঐকমত্য কমিশনের মধ্যে যারা আছেন তাদের কথাবার্তা, তাদের পক্ষপাতমূলক আচরণও কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ তৈরি হয়েছে। আপনার কথার জের ধরে যেটা আমি বলতে চাচ্ছি, গতকাল জামায়াতের যে নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের একটি বক্তব্য নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। উনি বলেছেন উপদেষ্টাদের কয়েকজনের বক্তব্য এবং কল রেকর্ডও তার কাছে আছে এবং তিনি যদি না হয় সেটা প্রকাশ করে দেবে। তো এ নিয়ে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এটাকে এক ধরনের ব্ল্যাকমেইল বা নির্বাচনকে সামনে নিয়ে সরকারের নিরপেক্ষতা প্রশ্ন উঠছে কিনা। বিএনপির পক্ষ থেকে সম্প্রতি স্থায়ী কমিটির বৈঠক হয়েছে, সেখানেও উপদেষ্টাদের এই আচরণ নিয়ে কয়েকজন উপদেষ্টার আলোচনা হয়েছে আমরা যতদূর জানতে পেরেছি, এবং তারা বলেছেন যে উপদেষ্টাদের এই নিরপেক্ষতা নিয়েও তারা এ বিষয়ে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবেন। ধন্যবাদ আপনাকে। বিএনপির ইন্টারনাল যে মিটিং যেটি হয়েছে, স্থায়ী কমিটির যে বৈঠক, সেখানটাতে যদি আলোচনা হয়ে থাকে আমি বলি সেটি একেবারেই সঠিক, কারণ তারা একটি বৃহৎ দল, সরকারের কোথায় যাদেরকে যেখানে দায়িত্ব দেওয়া হয়েছে তারা তাদের বৃহত্তর পরিসরে নীতি নির্ধারণের পর্যায়ে বাইরের কোথায় কি হচ্ছে সেটি আলোচনা করবে, এটি অস্বাভাবিক বলে আমি মনে করি না। যদি তাদের কোথাও মনে হয় কোনো উপদেষ্টা বা সরকার বা সংশ্লিষ্ট কেউ কোনো রকম কারো আচার আচরণ ব্যবহারে সংক্ষুব্ধ হয়, তারা সেটি তাদের বৃহত্তর পরিসরে বা নীতি নির্ধারণী মহলে অবহিত করবেন, এটি স্বাভাবিক। এবং যদি সেটি বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টার কাছে আপত্তি বা অভিযোগ জানানো, সেটিও স্বাভাবিক, কারণ এটি প্রক্রিয়া। যদি আপনি কোনো কারণে সংক্ষুব্ধ হন, আমি যদি আপনার কারণে কোথাও কখনো কোনো কিছুতে আমি মনক্ষুণ্ণ হই, আমি সেটি আপনার যথাযথ কর্তৃপক্ষের কাছে আমি জানাতেই পারি। কিন্তু এটিকে যদি আপনি আবার হুমকির পর্যায়ে নিয়ে যান, সেটি অনাকাঙ্ক্ষিত, সেটি রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত, এবং এই যে মিসট্রাস্ট যদি তৈরি হয়ে যায়, এতদিনের রাজনীতিতে যে স্খলন, নৈতিক স্খলন বা আমরা যেটি ক্ষমতার অপব্যবহার দেখেছি, সেটি এই যে মিসট্রাস্ট, এই রাজনৈতিক গত 16 বছরের যে এই টানাপোড়ন রাজনীতির এবং এত রক্তক্ষরণ আমরা দেখেছি, তাও সেখানটাতেও কিন্তু এই যে মানে বিশ্বাসহীনতা বা আস্থাহীনতার যে জায়গা, সেখান থেকেই হয়েছে। এখন এখানটাতেও এসে দেখেন, সরকার প্রধান থেকে সরকারে যারা আছেন তারা বিভিন্ন সময় বিভিন্ন জনের সাথে যে আলাপচারিতা করেছেন, নিশ্চয়ই আস্থা নিয়ে বিশ্বাস নিয়ে তাদের সাথে করেছেন। এখানটাতে যদি কেউ সেটি রেকর্ড করে থাকেন, সেটি প্রথম হচ্ছে বিশ্বাসভঙ্গের কাজ করেছেন, আস্থাভঙ্গের কাজ করেছেন, রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কাজ করেছেন। এই যদি উনি করেও থাকেন, কোনো রাজনৈতিক দলের কোনো ব্যক্তি, সেটি প্রকাশ করাটা আরেকটি অন্যায়। কোনোভাবেই এটি মেনে নেওয়া যায় না, এটি কখনো কোনো ট্রাম্প কার্ড হতে পারে না। কারণ আপনি নিয়েছেন, প্রথম কথা হচ্ছে আস্থার সঙ্গে বিশ্বাসের সঙ্গে আপনার সাথে যদি ধরেও নেওয়া হয় যে কোনো আলাপ আলোচনা হয়েছে যেটি হবার কথা নয়, সেটি আপনার সাথে একান্ত বিশ্বাসের সাথে করা হয়েছে। আপনি একটি রাজনৈতিক দলের প্রধান হিসেবে বা একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা হিসেবে সেটি কি কখনো ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করতে পারেন? যদি এমনটি হয়, তাহলে আগামীতে আর কেউ কখনো কথা বলবে না। প্রত্যেকে আপনাকে একেবারে চুলচেরা বিশ্লেষণ করে আপনাকে একরকম বলা চলে যে বলতে হবে যে দিগম্বর করে আপনার সাথে আলোচনায় যেতে লাগবে। কারণ আপনার কাপড়ে কোথায় কি লুকিয়ে রেখেছেন, আপনার শার্টের বোতামটা
কোনো ক্যামেরা কিনা, আপনার কলমটা ক্যামেরা কিনা, আপনার মোবাইলটা ক্যামেরা কিনা, আপনি আবার কোথায় কি রেকর্ড করছেন, তাহলে তো কঠিন অবস্থা তৈরি হবে। মানুষের মধ্যে আস্থার যে জায়গা, শ্রদ্ধার যে জায়গা, সম্মানের জায়গা, সেটি তো ভুলুণ্ঠিত হয়ে যাবে। আমি মনে করি যে রাজনৈতিক দলের আপনি যে রাজনৈতিক দলের কথা বলেন বা যে ব্যক্তির কথা বলেন, এটি হলো রাজনীতিতে খুব বড় ধরনের ভুল বার্তা দেবে, খুব বিশৃঙ্খলা তৈরি করবে, অবিশ্বাস অনাস্থার জায়গাটা আরও শক্তপোক্ত করবে। তো এটিকে কোনো অবস্থাতে গ্রহণযোগ্য নয়। সে যে রাজনৈতিক দলের হোক, যে যত বড় ব্যক্তি হোক না কেন, সেটি যদি এটি আসতে পারে কোত্থেকে, যারা নতুন রাজনীতিতে এসছে, যাদেরকে আমরা বলি শিক্ষার্থী বা নবীন রাজনীতিবিদ, তাদের ভুল ত্রুটি হতে পারে, তারা ভুল করতে পারে, তারা নানান কথা বলতে পারে, এবং সেটিকে তাদের অনভিজ্ঞতা হিসেবে বা তাদের অদূরদর্শিতা হিসেবে সেটিকে সাধারণ মানুষ ক্ষমা করে নিতে পারে। কিন্তু পোড় খাওয়া রাজনৈতিক দল, যুগ যুগের স্বাধীনতা আন্দোলন থেকে এ পর্যন্ত যারা রাজনীতি করেছেন, সরকারে গিয়েছেন, কখনো না কখনো অন্যের ঘাড়ে চড়ে সরকারে গিয়েছেন, নানানভাবে ক্ষমতার কাছাকাছি থেকেছেন, তারা আজকে যদি এই ধরনের কথাবার্তা বলেন, সেটি আসলে হতাশার, সেটি আসলে দুঃখজনক। এটিকে কোনোভাবে আশ্রয় প্রশ্রয় দেয়া বা এটিতে সরকারের পক্ষ থেকে খুব দৃঢ় অবস্থান নেওয়া দরকার। যারা এই ধরনের কথাবার্তা বলেছে, তা সরকারের উচিত আগামী দিনে এই ধরনের ব্যক্তিদের সরকারের কোনো আলোচনায় তাদেরকে না ডাকা। সেটি দল হিসেবে ওই দলের পক্ষ থেকে ওই ব্যক্তির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দরকার। না, জনসমক্ষে যদি এ ধরনের কথা বলতে পারে, সে কি পারে না? আমরা স্বাধীনতা আন্দোলনে কি দেখেছি? দেশের বিরুদ্ধে যারা, দেশের জনগণের বিরুদ্ধে পাক বাহিনীকে যারা সহযোগিতা করেছে, তারই বই প্রকাশ এটি। আবার এটিকে কোনো অবস্থাতে সমর্থনযোগ্য না। দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করবার একটি অপপ্রয়াস মাত্র। আর না, আপনার কাছে উপদেষ্টাদের কল রেকর্ড আছে, সেটি ফাঁস করে দেবেন, মানে তার কথা হচ্ছে আপনি যা চাইছেন সেটি করে দেন, না হলে আমি ফাঁস করে দেব। এটি কোনো সভ্যতার ভিতরে পড়ে না। এটি কোনো সংস্কৃতি, ভালো সংস্কৃতির মধ্যে, এটি একটি ভুল সংস্কৃতি, ভুল বার্তার মধ্যে চলে যাচ্ছে রাজনীতি। তবে নির্বাচনকে সামনে রেখে আমরা দেখছি যে নির্বাচন আসে ফেব্রুয়ারিতে, ঠিক এই মুহূর্তে শেষের দিকে উপদেষ্টাদের এই বক্তব্যগুলো, এগুলোকে কি আগামী এমন যদি হয়ে থাকে, তাহলে নির্বাচনের গ্রহণযোগ্যতা, ক্রেডিবিলিটি, এগুলো দেখেন, এটিকে সবচেয়ে বড় ক্যাশ করবে ফ্যাসিস্টরা ক্যাশ করবে। এই যে ঐক্য হয়েছিল, এই সরকার গঠন হয়েছিল, এই রাজনৈতিক দলগুলোর মধ্যে যে হাতে হাত ধরে একটি অটুট মেলবন্ধন তারা তৈরি করেছিল, তার ভিত্তিতে প্রফেসর ইউনূসের নেতৃত্বে যে সরকার তৈরি হয়েছিল, এবং সেই ইউনূস সরকারের প্রথম যে বক্তব্য, যেটি আপনি যদি শুনে থাকেন, মনে থাকে, তিনি কিন্তু 2026-এর প্রথম মধ্যে নির্বাচন দেবে এবং প্রথম ভাগে, প্রথম অর্ধে তারা নির্বাচন দেবে, উনি শুরুতেই বলেছিলেন। যদিও এটিকে নিয়ে সরকারের রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে আরও আগে নির্বাচনের চাপ ছিল, কিন্তু উনি ওনার অঙ্গীকার রেখেছেন। আমি এখনও পর্যন্ত বলতে চাই, ওনার ভেতর থেকে যত প্রচেষ্টা, সেটি দৃশ্যমান। এই যে রাজনৈতিক দলগুলোর ওনাকে যে ক্ষমতা দিয়েছিলেন, সেই ক্ষমতার সুষ্ঠু ব্যবহার করবার বা যথাযথ ব্যবহার করবার প্রচেষ্টা ওনার মধ্যে ছিল। কিন্তু এখন এই উপদেষ্টারা, সরকারের যারা যেখানে আছেন, তারা দেশ চালাতে গিয়ে বিভিন্ন জনের রাজনৈতিক, তারা তো কেউ রাজনীতিবিদ না, উপদেষ্টা পরিষদে যারা আছেন কেউ রাজনীতিবিদ না, তারা রাজনীতিবিদদের সাথে বিভিন্ন বিষয়, কারণ এই রাজনীতিবিদ যাদের সাথে আলোচনা করেছেন, তাদের দীর্ঘ অভিজ্ঞতা রাজনীতির, নানান পরিবেশ পরিস্থিতি, দেশীয় আমরা অনুষ্ঠানের একেবারে আন্তর্জাতিক প্রেক্ষাপটে আমি বলবো যে এটি যারা করছে, তাদের সেই জায়গা থেকে ফিরে আসা উচিত, সরকারকে সর্বোত্তক সহযোগিতা করা উচিত, এবং যদি কোনো রকম সরকারের ভেতরের কারো ভুল ত্রুটি থেকে থাকে, সেটি সরকার প্রধানের সাথে বা সরকারের যারা আছে তাদের সাথে ইনডোর আলোচনার মধ্য দিয়ে সেটি। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ফ্রন্ট পেজে আগামীকাল দেখা হবে ঠিক একই সময়ে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। খোদা হাফিজ।